নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকের পাঠ প্রেমেন্দ্র মিত্রের একটি ঘনাদার গল্প, গুলি ঘনাদা। হ্যাঁ, সত্যিই অবিশ্বাস্য অঘটন। ঘনাদা রাজি। কষ্টে সৃষ্টে অনেক সাদাসাদির পর নয়, রাজি এক কথায়। মুখ থেকে কথাটা পড়বা মাত্র ঘাড় নেড়ে সম্মতি দিয়েছেন ঘনাদা। আর সেইটেই অবিশ্বাস্য অঘটন। সত্যি কথা বলতে গেলে এরকম অঘটনের জন্যে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের সব প্যাঁচ তাই কেটে গেছে, সব চাল বানচাল, সব বুদ্ধি গুলিয়ে গিয়ে আমরা একেবারে হতবুদ্ধি। তা হতবুদ্ধি হওয়া আর আশ্চর্য কি? আমরা আটঘাট বেঁধে কিস্তি মাতের জন্যে যেভাবে সব ঘুঁটি সাজিয়েছিলাম, ঘনাদা একটি চালে তা ভেস্তে দিয়েছেন। ঘনাদা রাজি হবেন না কিছুতেই, এই নিশ্চিত বিশ্বাসের ওপরই আমাদের সব চাল ছকে রাখা ছিল। তিনি অস্থির হয়ে উঠবেন আমাদের বায়নায় রাবার জন্যে, আর আমরা তাঁর নিজের হামবড়াইয়ের পেঁচেই তাঁকে আষ্টে পৃষ্ঠে বেঁধে জব্দ করব, এই ছিল মতলব। সেই মতলবেই সবাই মিলে সেদিন একেবারে চোখে মুখে যেন আগুনের হলকা নিয়েই ন্যাড়া সিঁড়ি বেয়ে টঙের ঘরে ঢুকেছিলাম। না না, এ অপমান আর সহ্য করা যায় না। এর একটা বিহিত না করলেই নয়। আমাদের একেবারে জাত তুলে যাতা বলা। ঘনাদা কি একেবারে নির্বিকার নির্লিপ্ত? না, তা ঠিক নয়। চোয়ালের হাড় ঠেলা কুড়ুল মার্কা মুখে ভাবান্তর কিছু অবশ্য দেখা যায়নি, কিন্তু গড়গড়ায় টান দেওয়ার মাত্রাটা বেশ একটু বেড়ে যাওয়াতেই আশ্বস্ত হয়েছি। ওষুধটা প্রথম দাগ পড়তেই কাজ হচ্ছে বোঝা গিয়েছে। হুঁকোয়ে ঘন ঘন টান দেওয়াটা তাঁর হুঁশিয়ারিরই লক্ষণ। আমরা কোন দিক দিয়ে কীরকম হানা দিতে যাচ্ছি তা আঁচ করে তার মৌকা নেবার ফিকিরই তিনি ভাবছেন নিশ্চয়ই। খুশি হয়ে আমরা আমাদের পরের চাল এবার চেলেছি। কোন হাটে যে ছুঁচ বেচতে এসেছে বাছাধন এখনো জানে না। নাক বেঁকিয়ে বলেছে এবার শিশির। থোতা মুখ কেমন করে ভোঁতা করতে হয় এবার দেখাচ্ছি। গৌর দাঁতে দাঁত ঘষে বলেছে। এরপর শিবু আমাদের সাজানো ছক মাফিক একটু উল্টো সুর ধরেছে। কিন্তু এই তুচ্ছ ব্যাপার নিয়ে ঘনাদাকে জ্বালাতন করা কি ঠিক হচ্ছে? তুচ্ছ ব্যাপার? আমি খেপে উঠেছি শিবুর ওপর। আমরা বন্দুক ধরতেই জানি না বলে টিটকিরি দেওয়াটা তুচ্ছ ব্যাপার হলো? বেশ, তুচ্ছ ব্যাপারই সই। গৌর শিবুর কথাটাই পেঁচিয়ে ধরে বলেছে। কত যে তুচ্ছ ঘনাদা তাই শুধু দেখিয়ে দেবেন। ডান হাতটাও লাগাতে হবে না ওকে, বাঁ হাতেই বুলসাই 99% বার। ঘনাদার নীরব সম্মতিটা যেন পেয়েই গেছি, এমনই উৎসাহে সবাই এবার ব্যাপারটা নিয়ে মেতে উঠেছি। আরে ঘনাদাকে তো আর চেনে না, শিশির শুরু করেছে। ওকে নিয়ে আজ বিকেলে হাজির হলে সেই রকম টিটকিরি নিশ্চয়ই দেবে, বলবে কি বন্দুক ছোড়ার শখ এখনো মেটেনি বুঝি, বুকে হাতে এমব্রোকেশন মালিশ করে আবার তাই এসেছ, সঙ্গে মূর্তিমানটি আবার কে? উনি, মানে উনি। আমরা যেন আমতা আমতা করে বলবো। আমি এবার কল্পনার সুতো ছেড়েছি। উনি একটু চেষ্টা করে দেখতে চাইছেন। চেষ্টা শুনেই ভুরু দুটো কোঁচকাবে নিশ্চয়ই। চেষ্টা শুনেই
ভুরু দুটো কোঁচকাবে নিশ্চয়ই, আর সেই সঙ্গে টিপ্পনি শোনা যাবে, চেষ্টা করবেন উনি, বন্দুকটা তুলতে পারবেন তো? ঘনাদা তারপর অতি কষ্টেই যেন বন্দুকটা তুলবেন। এবার খেই ধরেছে গৌড়। তারপর ডান কাঁধ না বাঁ কাঁধে লাগাবেন ঠিক করতে না পেরে শুধু হাত ধরেই ঘোড়াটা টিপে বসবেন। তারপর হই হই কাণ্ড, রই রই ব্যাপার। শিবুও যেন আর মেতে না উঠে পারেনি। নিশানার মাঝখানে লাল আলোর ডুমটাই ফটাস। বন্দুকওয়ালার চোখ কি ছানা পড়া? আমি নিজেই জিজ্ঞেস করে তার জবাব দিয়েছি, উহু, এখনো নয়। হঠাৎ বেপটকা গুলিটা লেগে গিয়েছে ভেবে সে বদমেজাজি একটু ঠোঁট বেঁকিয়েই বলবে, কে আর ছোড়ার শখ আছে নাকি? কি বলবেন তাতে ঘনাদা? আরে ঘনাদা কেন, আমরাই যা বলবার বলবো। শিশির এবার দোহার দিয়েছে। আর মুখখানা কাঁচু মাচু করে বলবো, তা একটু আছে। বেশ, ছুঁড়েই দেখো তাহলে। বন্দুকওয়ালা এবার দাঁত খিঁচিয়েই বলবে নিশ্চয়ই। তাতে আমরা যেন আরো ভড়কে গিয়ে ভয়ে ভয়ে বলবো, কিন্তু নিশানার মাঝখানে আর একটা ডুম দিলে হয় না? আবার লাল বাল্ব? লোকটার মুখটা যা তখন হবে, রীতিমতন চিরবিড়িয়ে উঠে বলবে, লাল বাল্বের বুলসাই আবার দাগওয়ার আশা আছে নাকি? থাক থাক, খুব কেরামতি হয়েছে, আর দুটো গুলি পাওনা আছে, এমনি ছুড়ে দিয়ে বিদেয় হ। কিন্তু এখনকার চাঁদমারির যা নিয়ম, আমরা সবিনয়ে বলবো, সেটা মানা উচিত নয় কি? ও, নিয়ম দেখাতে এসেছ? আমাদের চিবিয়ে খাওয়ার মতন গলায় বলবে বন্দুকওয়ালা, বেশ, বুলসাইয়ের লাল বাল্বই দেখিয়ে দিচ্ছি, দেখি নিশানাদারির দৌড়, দেখি কটা বাল্ব ফাটে। বুলসাইয়ের লাল আলোর ডুম কিন্তু ফাটবে, একটা দুটো নয়, পরপর 5টা, 10টা, 15টা। শেষকালে লাল আলোর পালবি হবে বাড়ন্ত। এই বন্দুকওয়ালার মুখখানা তখন কি হবে, কেলে হাঁড়ি না জ্বালা? আর চোখ দুটো নেহাত কোটরে কুলোবে না বলেই ছানা বড়ার বদলে মালপো হতে পারবে না। ও, কি শিক্ষাটাই হবে! কল্পনার শেষ দিকের তুলিটা 4 জনে মিলেই চালিয়ে এসে এবার ঘনাদার দিকে যেন আকুলভাবে ফিরেছি। আপনাকে কিন্তু আজ যেতেই হবে ঘনাদা। বন্দুকওয়ালার নাকটা একেবারে ওর ওই নকল চাঁদমারির মাটিতেই ঘষে দিয়ে আসবো। এক্সিবিশনে বিকেল 4টে থেকে লোক জমতে শুরু হয়। সন্ধে 6টা নাগাদ পুরস্কারের লোভে চাঁদমারি মানে শুটিং গ্যালারি জমজমাট হয়ে ওঠে। ঠিক সেই মোক্ষম সময়টিতে আপনাকে নিয়ে গিয়ে হাজির হব। আজ 7টায় না এক্সিবিশনের চাঁদমারিতে বাহাদুর কা খেল হবে বলে লাউডস্পিকারে ঘোষণার ব্যবস্থাও আমরা করে এসেছি। ছবিটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। চাঁদমারির সামনে লোকে লোকারণ্য, বন্দুকওয়ালা হতভাগা চিপটেন কেটে কেটে সকলকে অপমান করে তাল ঠুকছে। কই, সব ঠুঁটো হয়ে দাঁড়িয়ে কেন? কার হাতে মুরদ, বন্দুকটা ছুঁড়ে দেখিয়ে যাক। ঠিক সেই সময় আপনাকে নিয়ে ঢুকব। বন্দুকওয়ালা তো টিটকিরি দেবেই, অন্য সবাইরাও নিশ্চয়ই ভাববে তালেবরটি আবার কে। তালেবরটি যে কে তা ভালো করে বুঝিয়ে ওই মেলা ভর্তি লোকের মাঝখানে নাক খত খাইয়ে সব টিটকিরি শোধ আজ নিতেই হবে। আপনি তৈরি থাকবেন ঘনাদা, ঠিক কাঁটায় কাঁটায় 6টায়। আমরা সব কথা যেন পাকা করে ওঠবার উপক্রম করেছি। আসল খেল এইবার শুরু হবার কথা। ঘনাদা কেমন করে এ দায় থেকে পিছলে বের হবার চেষ্টা করেন, সেই মজা দেখাই আমাদের মতলব। গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে ঘনাদার আচ্ছা বলে একটু টান দেওয়ার সেই আশাতেই ফিরে তাকিয়েছি। কিন্তু এ কি বলছেন ঘনাদা? প্রশ্নটা একটু বেয়ারা নয় কি? ঘনাদা
অত্যন্ত সরলভাবে জিজ্ঞাসা করেছেন, বন্দুকটা কি বলতো? গান না রাইফেল? বন্দুকটা বন্দুকটা আমরা একটু বুঝি থতমত খেয়েছি। তারপর গৌরী প্রথম সামলে উঠে বলেছে, বন্দুকটা রাইফেল। ভালো ভালো। ঘনাদা যেন খুশি হয়েছেন, আর আমরা বেশ ভাবিত হয়ে উঠেছি। লক্ষণটাও ভালো নয়। ঘনাদার কি এখন বন্দুকের খবর নিয়ে মাথা ঘামাবার সময়? দায় এড়াবার জন্যে এখনই তো তাঁর আঁকু পাকু শুরু হয়ে যাওয়া উচিত। রাইফেলের খোঁজ নেওয়াটা ঘনাদার সেই ভরকানিরই হয়তো একটা লক্ষণ ভেবে মনকে অবশ্য প্রবোধ দিয়েছি। তাঁর পরের প্রশ্নে সেই আশায় একটু হাওয়াও লেগেছে। আচ্ছা, ঘনাদা গড়গড়ায় দুটো টান দিয়ে জিজ্ঞাসা করেছেন, তোমাদের এই খেলায় চাঁদমারির মালিকের নামটা কি তা জানো কি? তাহার জানি না। এবার আমাদের জবাব দিতে দেরি হয়নি। সকালে সবাই মিলে ঠিক করে নামটা চটপট বলে দিয়েছি। নাম হলো অটো কালেদ। অটো কালেদ। নামটা বার্তিনেক যেন জিভে তাড়িয়ে তাড়িয়ে উচ্চারণ করেছেন ঘনাদা, আর তারপর আমাদের একেবারে আক্কেল গরুম করে দেওয়া সেই বাণীটি শুনিয়েছেন। ঘাড় নেড়ে বলেছেন, বেশ, যাব তাহলে। যাবেন? আমাদের ধরা গলায় উল্লাসটা একটু বোধহয় আর্তনাদের মতো শুনিয়েছে। তবু সেই রকমই একটা ভাব বজায় রেখে উল্টো পেঁচ কষা শুরু করতে হয়েছে তখনই। ভাবছি আগে থাকতে একটা পোস্টার ছাড়লাম না কেন? শিশির আফসোস করেছে। সারা শহরে একটা শোরগোল তুলে দিতে পারতাম। শোরগোল এমনিতে কিছু কম হবে ভাবছিস? গৌর শিশিরকে সংশোধন করেছে। মুখেই যা রটাভার ব্যবস্থা করেছি তাতে কাতারে কাতারে লোক ওখানে গিয়ে জড়ো হবে দেখিস। তাছাড়া ওখানে গিয়েই তো এক্সিবিশনের লাউডস্পিকারে সব ঘোষণা করে দেব। শিবু তার পরিকল্পনাটা জানিয়েছে। ঘোষণাটা কি হবে কিছু ভেবেছিস? জিজ্ঞাসা করেছি আমি। তার ভাবিনি। শিবু গড়গড় করে তার ঘোষণা শুনিয়েছে। আসুন আসুন, দলে দলে চাঁদমারিতে এসে পৃথিবীর শ্রেষ্ঠ নিশানাদারি দেখে জীবন সার্থক করুন। শুধু এই নয়, বলতে হবে, শিশির ঘোষণাটা আরও চটকদার করতে চেয়েছে। পৃথিবীর অকৃত্রিম ও অদ্বিতীয় বন্দুকবাজ শ্রী ঘনশ্যাম দাসকে সচক্ষে দেখার এমন সুযোগ আর পাবেন না। ঘোষণাটা বাতলাতে বাতলাতে ঘনাদার দিকে চেয়ে শিশির জিজ্ঞাসা করেছে, আপনার সেই ইউরোপের কীর্তিটাও বলবো নাকি ঘনাদা? ঘনাদাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি জানতে চেয়েছি, কোন কীর্তিটার কথা ভাবছিস? ওই লেনিনগ্রাডে রিভলভারে সেই মাছি মারা, না ড্যানিউব দিয়ে হাইড্রোফয়েলে যেতে যেতে সেই কীর্তিটা চটপট ভেবে নিতে না পেরে যে অপ্রস্তুত অবস্থাটা হতে পারত, শিবু ধমক দিয়ে তা থেকে আমাকে বাঁচিয়েছে। কি আজে বাজে বকছিস? শিবুর গলাটা কড়া। ওসব বললে কে আর কতটুকু বুঝবে? তার চেয়ে বার্লিনের সেই রেকর্ডের কথা বলবো। সেই দাঁড়িয়ে বসে কাঁধ কি চিত হয়ে শুয়ে যেভাবে হোক বন্দুক ধরে 200-র মধ্যে 197-এর নিচে নিশানাদারি নামেনি। ওই রেকর্ডের কথাই বলবো তো? প্রশ্নটা এবার সরাসরি ঘনাদাকে। বলবে?
ঘনাদার কোনো ভাবান্তর দেখা যায়নি। একটু যেন সবিনয় বলেছেন, কিন্তু ওসব কথা না বলাই ভালো। ঘনাদা বলছেন না বলাই ভালো, তার মানে বলাতেও ঘনাদার বিশেষ আপত্তি নেই। অর্থাৎ ঘনাদা তাঁর সায় দেওয়া নাকচ করছেন না, সত্যিই আমাদের আবদার রেখে বিকেলে বন্দুকের কেরামতি দেখাতে এক্সিবিশনের মেলায় যেতে রাজি। এরপর তদা না সংসে বিজয়ায় মার্কা মুখে রীতিমতো দিশেহারা হয়ে নেমে আসা ছাড়া আর কি বা করবার আছে। নামতে নামতে ভেবেছি, আমাদের চালাকি কি বুমেরাং হয়ে আমাদের ওপরেই হানা দিতে যাচ্ছে। সকাল থেকে দুপুর আর দুপুর থেকে বিকেল গড়িয়ে যাওয়ার পর সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। এর আগে দুবার ঘনাদা মুখে এমনি আমাদের আবদারে সায় দিতে বাধ্য হলেও 0 আওয়ারের আগে একটা না একটা ফিকিরে আমাদের ফাঁস ফসকে বেরিয়ে গেছেন। একবার গেছিলেন তক্তপোষের তলায় লুকিয়ে সেখান থেকে একটা কাচের টুকরো বার করে, আর একবার কেঁচোর ওপর ভক্তি গদগদ হয়ে। ঘনাদা শেষ মুহূর্তে সেই রকম ছুতো বার করবেন এ আশা কিন্তু বিফলই হল। 6টার পর 6:30 বাজতে ঘনাদাকে নিয়ে এক্সিবিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া ছাড়া উপায় রইল না। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। রাস্তায় বেরিয়ে পড়েও শেষ চেষ্টা করতে বাকি রাখলাম না। ঘনাদাকে বেমালুম সরে পড়বার যত রকম সম্ভব সব সুযোগই দিলাম। ট্যাক্সির নামও না করে ইচ্ছে করেই ঘনাদাকে সসম্মানে পেছনের দিকে বসিয়ে নিজেরা ট্রামের সামনে গিয়ে বসলাম, আর সারা রাস্তায় ভুলেও একবারও পিছনের দিকে তাকালাম না। এমন একটা মৌকা, ঘনাদা কি অবহেলা করবেন? চুপিসারে যে কোনো স্টপে নেমে গেলে তাকে রুখছে কে? নাম্বার জায়গার কাছাকাছি এসে দুরু দুরু বুকে বেশ একটু ব্যাকুলভাবেই পিছন দিকে তাকালাম। তাকিয়েই বুকগুলো দমে গেল। ঘনাদা জাজ্জল্যমান চেহারায় সেখানে বসে আছেন। মুখ ঘোরাতে দেখে বেশ একটু উৎসুকভাবেই যেন বললেন, কি হে, এইখানেই নামতে হবে না? সেইখানেই নামলাম, আর তারপর থেকেই ভূমিকা বদলাতে হলো। ঘনাদার নয়, আমাদেরই এখন পালাবার ফিকির খোঁজার গরজ। ট্রাম স্টপ থেকে নেমে এক্সিবিশনের গেটে যেতে যেতেই ফন্দিটা ঠিক করে নিয়ে কাজে লাগালাম। বুদ্ধির বা হাদুরি টুরি কিছু নয়, নেহাত ছেলে মানুষই ফন্দি। কোনো রকমে কায়দা করে ঘনাদাকে টিকিট কিনে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর নিজেরা গেট থেকেই হাওয়া। এরকম একটা কাঁচা চালে শেষ রক্ষা হবে না জানি, তবু আপাতত মান বাঁচিয়ে চলনসই একটা কৈফিয়ত বানাবার ফুরসুত তো পাওয়া যাবে। কিন্তু যত ফুরসুতি পাই, চলনসই একটা কৈফিয়ত খাড়া করাও কি সম্ভব? এক্সিবিশনের গেট থেকে পালিয়ে এলোপাথারি এ রাস্তায় সে রাস্তায় ঘুরে ঘুরে পরামর্শ করে কোনো কুলই পেলাম না। যে গল্পই সাজাই সবই যে শতচ্ছিদ্র তা বুঝতে পারি, কিন্তু সারা রাত তো বাইরে কাটানো যায় না, পালিয়েও যাওয়া যায় না 72 নম্বর ছেড়ে। শেষ পর্যন্ত মরিয়া হয়েই বনমালী নস্কর লেনে গিয়ে ঢুকলাম। ঘনাদাকে কি মূর্তিতে যে দেখব তা তো বুঝতেই পারছি। কপালে যা আছে তার কাছে ফাঁসি দ্বীপান্তরও তুচ্ছ। তবু যা হয় হোক, সাফ সাচ্চা কথাই বলে দেব। বলবো যে বলার ভাবনাগুলো নিচে থেকে দোতলায় ওঠার সিঁড়ির মুখেই জমে পাথর হয়ে গেল। বনোয়ারি তখন আমাদের সামনে দিয়েই বেরিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু ওর হাতের ট্রেতে ওসব ঢাকা দেওয়া প্লেট কিসের? এসব কি বনোয়ারি, কোথায় নিয়ে যাচ্ছ? জিজ্ঞাসা করতেই হলো হতভম্ব হয়ে।
বনোয়ারি যা জবাব দিলে তাতে একেবারে তাজ্জব। প্লেটগুলো নাকি কবিরাজি কাটলেটের, আর বনোয়ারি এসব নাকি বড়বাবু মানে ঘনাদার ফরমাসেই তাঁর কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু ট্রেতে এমন 5-5টা প্লেট কেন? তোমার বড়বাবু কি 5 প্লেটই সাঁটবেন? না, তা নয়। বনোয়ারি হাসি মুখে জানালো যে 5টার মধ্যে 4টে প্লেট আমাদেরই জন্যে। আমাদের জন্যে? আমাদের জন্যে ঘনাদা নিজে থেকে কবিরেজি কাটলেটের অর্ডার দিয়ে রেখেছেন? তিনি কোথায়? তার টঙের ঘরে? না, টঙের ঘরে নয়, দোতলায় আমাদের আড্ডা ঘরেই তিনি আমাদের জন্যে অপেক্ষা করছেন। ঘনাদার অপেক্ষা করাটা কি ধরনের? আমাদের জন্যে এ ভোজের ব্যবস্থা করারই বা মানে কি? খাঁড়ার কোপ দেওয়ার আগে বলির ছাগেদের জন্যে যেমন নধর ঘাসের ব্যবস্থা থাকে, তেমনই কিছু? দুরু দুরু বুকে ওপরে উঠে দোতলার বারান্দা দিয়ে আড্ডা ঘরে গিয়ে ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গেই একেবারে হতভম্ব। ঘনাদা বেশ মৌজ করে তাঁর মৌরসী আরাম কেদারায় গা এলিয়ে শুয়ে গড়গড়া টানছেন। তার সামনের টেবিলেই 5-5টি প্লেট সমেত বনোয়ারির ট্রেটি রাখা। হতভম্ব শুধু ঘনাদাকে অমনভাবে শায়িত দেখে নয়, আমাদের প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁর অবিশ্বাস্য সম্ভাষণ শুনেও। এসো এসো, ঘনাদা যেন সাদরে বললেন। মিছিমিছি হয়রান হয়ে এলে তো? কথাগুলো বাঁকা না সোজা, আর ঠিক কোন দিকে যাচ্ছে ধরতে না পেরে খুনের আসামিদের মতোই ভয়ে ভয়ে যে যেখানে পারি টান হয়ে গিয়ে বসলাম। বনোয়ারি তার ট্রেটা সামনের টেবিলে রেখে এতক্ষণ দাঁড়িয়েছিল। আমরা বসবা মাত্র হাতে হাতে এক একটা প্লেট ধরিয়ে দিয়ে চলে গেল। কিন্তু প্লেট থেকে যত মন মাতানো গন্ধই পাই, সেদিকে দৃষ্টি দেওয়ার মতো মেজাজ কি তখন আছে? অবস্থাটা বুঝে ঘনাদাই এবার দৃষ্টান্ত উপদেশ আমাদের উৎসাহিত করার জন্যে দিলেন। নিজের ম্যাগনাম প্লেটটির প্রতি মনোনিবেশ করে বললেন, নাও নাও, খেয়ে নাও। মোরের প্যারিস গ্রিল থেকে অর্ডার দিয়ে আনা স্পেশাল কবিরাজি, ঠান্ডা হলে আর তার পাবে না। ঘনাদার কথায় কবিরেজি কাটলেটের সদ্গতিতে মন দিতে হলো, কিন্তু রহস্যটা কি তখনও ভেবে থই পাচ্ছি না। ঘনাদার মহানুভবতা একটু মাত্রা ছাড়া মনে হচ্ছে না এ ব্যাপারে? আমাদের নির্বোধ চালাকি হাতে নাতে ধরে ফেলেও তিনি প্রসন্ন মনে আমাদের জন্য নিজে থেকে স্পেশাল কবিরেজি কাটলেট অর্ডার দিয়ে আনিয়েছেন, আবার আমাদেরই হয়রানির জন্যে সমবেদনা প্রকাশ করছেন। যা দেখছি শুনছি তা কি স্বপ্ন না সত্যি? তা স্বপ্ন বলে মনে হওয়া আশ্চর্য কিছু নয়। নিজের ঢাউস প্লেটের জোড়া কাটলেট চেটেপুটে শেষ করে আমাদের এই ঘোর লাগা অবস্থাতেই ঘনাদা তার প্রথম সম্ভাষণের খেই ধরলেন। তোমাদের এই অট্টো কালেদ নাকি নাম, তাকে আর খুঁজে পাওনি তো? আর পাবেও না, আমিও পাইনি। আপনিও পাননি? আমাদের ধরা গলা থেকে তার কথা একটু অস্ফুট প্রতিধ্বনি ছাড়া আর কিছু বার হলো না। হ্যাঁ, ঘনাদা গলায় একটু যেন করুণা মিশিয়ে বললেন। বেচারা আজ সকালে
মেলা থেকে সব পাত্তারি গুটিয়ে পালিয়েছে, তবে আমার কাছ থেকে পালাবে কোথায়? মেলায় না পেলেও যেখানে ধরবার ঠিক তাকে গিয়ে ধরেছি। আপনি ওই অটো কালেদকে শেষ পর্যন্ত ধরেছেন? কি করে, কোথায় ধরলেন? তার খোঁজ পেলেন কি করে? খোঁজ পেলাম ওই নামটা থেকেই। ঘনাদা স্নেহের দৃষ্টিতে আমাদের যেন একটু তিরস্কার করে বললেন, অমন একটা আজগুবি নাম দেখেই তো লোকটা যে নকল জাল তা বোঝা উচিত ছিল। অটো হলো খাস জার্মান নাম, আর কালেদ খাঁটি যুগোস্লাভ পদবী। নেহাত আহাম্মক ছাড়া ওই দুটো বেজাত শব্দ জুড়ে কেউ নকল নাম বানায়? ঘনাদা একটু থেমে জবাবের আশাতেই আমাদের দিকে চাইলেন কিনা জানি না, কিন্তু আমাদের চোখগুলো তখন ঘরের মেঝেতেই নেমে গেছে। ঘনাদা একটু যেন হেসে তারপর আবার শুরু করলেন, নামটা শুনেই সন্দেহ হয়েছিল। বন্দুকের নিশানাদারি নিয়ে দেমাক আর মেলায় চাঁদমারি খুলে কারবার করার কথা জেনে ছদ্মনামের ধরিবাজটি যে কে তার বুঝতে বাকি রইল না। মেলায় গিয়ে ধরবার আগেই সে হয়তো হাওয়া হবে এ ভয় অবশ্য আমার ছিল। তাই তার পালাবার ফিকির আর রাস্তাটাও আগেই আন্দাজ করে নিয়েছিলাম। আগেই আন্দাজ করে নিয়েছিলেন? কি করে? আমাদের ঘোর লাগা অবস্থাটা ক্রমশ তখন আরো সঙ্গীন। ও কথা তোমাদের ওই অটো কালেদও জিজ্ঞাসা করেছিল, তাকে তার লুকোনো আস্তানায় গিয়ে ধরবার পরে। ঘনাদা বলে চললেন, প্রথমে তো দেখাই করতে চায় না। ডকের পাহারাদার ভেতর থেকে খবর নিয়ে এসে জানালে যে কালেদ সাহেব কারুর সঙ্গে দেখা করতে চান না। দেখা করতে চান না বটে, মুখ্য মন্ত্রটি এবার লাগাতে হলো। একটা চিরকুটের ওপর শুধু মন্ত্রটি লিখে পাহারাদার সেপাইকে বললাম, এইটি শুধু সাহেবের কাছে দিয়ে এসো, দেখা যাক তিনি কি বলেন। ব্যাস, চিরকুটে লেখা এই দুটি শব্দতেই একেবারে যেন ভোজবাজি হয়ে গেল। পাহারাদার খবর আনবে কি, তোমাদের কালেদ সাহেব নিজেই ছুটে এলেন হন্তদন্ত হয়ে। এমনই মন্ত্রের গুণ। মন্ত্রটা কি? মন্ত্রটা শুনতে চাও? মন্ত্রটা এমন কিছু নয়, শুধু দুটি শব্দ, পারদাচিরেস মারমোরেটাস। কি বললেন? পর্দা চিরে মারমার ঠাস। ওই 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 হিং টিং ছট শব্দের এত গুণ? হ্যাঁ। ঘনাদা মৃদু একটু হাসলেন। ও দুটো তোমাদের ওই কালেদ সাহেবের কাছে যেন সাপের মন্তর। একবার আওড়ালেই ফনা নামিয়ে সুরসুর করে যেদিকে চাও সেদিকে চলে। ওই মন্তরটি জানলে তোমরাই ওকে বাঁদর নাচ নাচাতে পারতে। বন্দুক ছোড়া নিয়ে টিটকিরি দেবার সাহস আর ওর হতো না।
কাঁপতে কাঁপতে এসে আমার সঙ্গে দেখা করার পর ওকে অবশ্য ভালো রকম ধাতানি দিয়েছি। বলেছি, তোমার চাঁদমারির নাম ডাক শুনে হাতের তাক একটু ঝালাতে এসেছিলুম যে হে, দেখতে এসেছিলাম স্কিট না সোজাসুজি টার্গেট শুটিংয়ের ব্যবস্থা করেছ। মুখখানা কাঁচু মাচু করে তোমাদের কালেদ বলেছিল, না না, স্কিট কি ট্র্যাপের ব্যবস্থা কি করে করব, শুধু ওই টার্গেট শুটিং। ওই পর্যন্ত শুনেই ধমকে তাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, টার্গেট শুটিং ভর্কিবাজিরা জায়গা পাওনি? বুলস আইয়ে লাল বাল্ব দিয়ে টার্গেট শুটিং কোথায় দেখেছ শুনি? আর যত মুখ্যু গোলা লোক পেয়ে রাইফেলের ভাঁওতা দিয়েছ। কি রাইফেল তোমার? কত গেজের? 12-20 না 28-এর? 1903-এর স্প্রিংফিল্ড আর্মারি না দ্বিতীয় মহাযুদ্ধের সেমাই অটোমেটিক? আগে কেন আর লজ্জা দিচ্ছেন? করুণ মুখ করে বলেছে তোমাদের কালেদ। সবাই সমান মুখ্যু জেনে এয়ারগানকেই আসল রাইফেল বলে চালিয়েছি। বন্দুকের বিদ্যে তো আমাদের সকলের ঢুঢু। বন্দুকের কথা ছেড়ে আমার খোঁজ পেলেন কি করে, সেইটে যদি বলেন। আমাদেরও এই এক কথা। বন্দুকের কুলুজির চেয়ে ঘনাদার কালেদ সন্ধানের রহস্যটাই আগে জানতে চাই, কিন্তু সে কথা তাঁকে বলি কোন মুখে? ঘনাদা নিজে থেকেই অবশ্য দয়া করে আমাদের অটো কালেদেরই যেন মিনতি রাখলেন। বললাম, কেমন করে খোঁজ পেলাম? খোঁজ পাওয়া তো শক্ত কিছু নয়। সকালের খবরের কাগজটা পড়েই তো যা জানবার জেনে গেছি। খবরের কাগজ পড়ে? এবার সবিস্ময় উক্তিটা অটো কালেদের নয়, আমাদেরই। হ্যাঁ, ঘনাদা করুণা ভরে জানালেন। খবরটা কাগজেই ছিল। কাগজটা কি ভালো করে পড়েছ আজ সকালে? আগে তা তো তন্ন তন্ন করেই পড়েছি মনে হচ্ছে। আমরা বিমূঢ় গলায় নিবেদন করলাম, কোনো খবর তো কোথাও পাইনি। পাওনি? ঘনাদা অনুকম্পার হাসি হাসলেন। দেখনি বালবোয়া, এডেন, অ্যাকোয়াবা, সাফানা লোডিং, 17 kpd রেডি ক্লোজিং, 12/3। এগুলো কাগজে ছাপা খবর, তার উপর কালেদের সন্ধানের খেই। আমাদের হাঁ করা মুখগুলো এরপর আর কি বোঝানো যায়? অবস্থাটা বুঝে ঘনাদা তাই ব্যাখ্যাটা করে দিলেন। বুঝতে পারছ না বুঝি কিছু? খুব তো খবরের কাগজ পড়ো তন্ন তন্ন করে। ও খবর কোনো দিন দেখনি? আরে ওগুলো জাহাজি খবর। শিপিং নিউজে সবচেয়ে ক্ষুদে হরফে রোজ পাবে। যা এইমাত্র বললাম তার মানে হলো, বালবোয়া নামে জাহাজ এডেন, অ্যাকোয়াবা ইত্যাদি বন্দরে পাড়ি দেবার জন্যে 12 তারিখ মানে আজই রওনা হচ্ছে। এই খবর দেখেই বুঝলেন যে ওই আমাদের কালেদ এইতেই পালাচ্ছে। আমাদের বিস্ময়যুক্ত সংশয় এবার সরবই হলো। তার বুঝব না? ঘনাদা আমাদের বুদ্ধির স্থূলতায় বেশ যেন হতাশ হলেন। তোমাদের অটো কালেদ যা চরিত্র, তাতে হট করে প্লেনে পালানো তার পক্ষে সম্ভব নয়। তাতে ভিসা পাসপোর্টের অনেক ঝামেলা আছে।
তাছাড়া তার নকল চাঁদমারির লটবহর তো সে ফেলে যেতে পারে না। তাই বালবোয়া গোছের কোনো মাল জাহাজে যাওয়াই তার পক্ষে সুবিধে, প্লেনে নয়। সে এসেও ছিল নিশ্চয় ওই রকম কোনো জাহাজে। কাল হঠাৎ পালাবার তাড়ায় বালবোয়া জাহাজটাই যে সে বেছে নেবে তা ওই বিজ্ঞাপন দেখেই বুঝলাম। কাল পর্যন্ত বালবোয়া জাহাজের লোডিং চালু ছিল, আজই সে জাহাজ ছাড়ছে। নিজের লটবহর বোঝাই করে চটপট সরে পড়বার এমন সুযোগ তোমাদের কালেদ ছাড়তে পারবে না বুঝেই ঠিক সময় গিয়ে ওই খিদিরপুরের 17 নম্বর ডকে গিয়ে তাকে ধরেছিলাম। ধরে তাকে করলেন কি? আমরা এবার উদ্গ্রীব। পুলিশে দিলেন? পুলিশে দেব এমন একটা বেচারা মানুষকে? ঘনাদা আমাদের যেন ধিক্কার দিয়ে বললেন, এখানে ওখানে তোমাদের মতো মক্কেলদের একটু আধটু ভাঁওতা দিয়ে করে খায়, তাকে পুলিশে দেবার কি আছে? বন্দুকের ব না জেনে বোকার মতো বাহাদুরি করাটা তো আর দোষ নয়। লজ্জায় আমাদের অধোবদন হওয়াই বোধহয় উচিত, তবু কৌতূহলটা চাপা গেল না। একটু বাঁধো গলাতেই তাই জিজ্ঞাসা করল শিবু, কিন্তু ওই যে আপনার পর্দা চিরে মার ঠাস নাকি মন্ত্র? পর্দা চিরে মার ঠাস নয়। ঘনাদা প্রায় ধমক দিয়ে শিবুকে থামিয়ে বললেন, কথাটা হলো পারদাচিরাস মারমৌরেটস। তা সে যাই হোক, ওই মন্ত্র ঝাড়তেই ওই আমাদের কালেদ অমন সুরসুরিয়ে এলো কেন? শিবু এবার নাছোড়বান্দা। একটা কিছু গলদ নিশ্চয়ই তার মধ্যে আছে, নইলে ও সাপের মন্ত্রে অত ভয় কেন? ভয় নয়, ঘনাদাকে এবার প্রাঞ্জল হতে হলো। ও মন্ত্রের প্রতি কৃতজ্ঞতা। ওই মন্ত্রের কল্যাণেই একদিন সে প্রাণে বেঁচেছিল, সেটুকু তোমাদের ওই কালেদ ভোলেনি। ওই মন্ত্রের কল্যাণে প্রাণে বেঁচে গিয়েছিল? আমাদের জিজ্ঞাসা করতে হলো। কি থেকে? সাপের কামড়? না, তার চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু। ঘনাদা গম্ভীর হলেন। দুনিয়ায় যার চেয়ে হিংস্র আর সাংঘাতিক আর কোনো প্রাণী নেই। প্রাণীটা কি জিজ্ঞাসা করবার অবসর না দিয়েই ঘনাদা আবার শুরু করলেন। ধুধু এক মরুভূমির মাঝখানে সমুদ্রের বাড়িয়ে ধরা নুলোর মতো এক উপসাগরের ধারে সেদিন ছিপ ফেলে বসেছিলাম। উপসাগরটা হলো গালফ অফ আকাবা আর মরুভূমিটা সিনাই। তখনও 1967 যুদ্ধের অনেক দেরি। ইসরায়েল তখনও সিনাই মরুভূমি দখল করেনি। সেটা লোহিত সমুদ্রের ধারে প্রায় বেওয়ারিশ হয়ে পড়ে আছে। কিছুদিন আগেই এক আরব বারদরিয়ার দেশি নৌকোয় সিনাইয়ের দক্ষিণের রাস মোহাম্মদে নেমে এই মরুর মাঝে একটা আস্তানা করেছি। আকাবা উপসাগরের জল একেবারে কাছের মতো স্বচ্ছ। পাড়ের এক জায়গায় বসে নিচের চেতল মার্কা মাছটা যে আমার ছিপের টোপটার কাছে ঘোরাফেরা করছে তা তখন স্পষ্ট দেখতে পাচ্ছি। মাছটা টোপ গেলার সঙ্গে সঙ্গে টান দেওয়া কিন্তু আর হলো না। হঠাৎ বন্দুকের শব্দে মরুভূমির নিস্তব্ধতা চুরমার হয়ে গেল।
সেই সঙ্গে একটা গুলি আমার ছিপের ডগাটা প্রায় ছুঁয়ে ডান দিকের বালিতে গিয়ে বিঁধেছে টের পেলাম। গুলি কে ছুঁড়েছে তা জানতে দেরি হলো না। ঘাড় ফিরিয়ে তাকাতেই কাছের একটা বালিয়াড়ির পাশ থেকে দুই মূর্তিকে বেরিয়ে আমারই দিকে আসতে দেখলাম। তাদের মধ্যে একজন তোমাদের এই অটো কালেদ, আর অন্যজন লম্বায় চওড়ায় প্রায় দৈত্যের মতো তামাটে রঙের একটি মানুষ। সেই মানুষটাই যে সর্দার, আর তোমাদের কালেদ যে তার শাকরেদ, তা বুঝতে দেরি হয় না। লোকটা চেহারা দুশ্মনের মতো হলেও ব্যবহারটা খুব হাসি খুশি, প্রাণ খোলা। আমার কাছে এসে দাঁড়িয়ে হাসির দমকে মরুভূমি কাঁপিয়ে বললে, কে দরবেশ বাবাজি, পেটের পিলে চমকে গেছে নাকি? তা গেছে, হেসেই বললাম। তবে মাছটা যে ফসকালো সেইটাই দুঃখ। ফসকেছে আমারও, আর একটু হলে নাকের ডগাটাই উড়িয়ে দিচ্ছিলাম। বলে লোকটার আবার সে কি হাসির ধুম। হাসি থামিয়ে সে কিন্তু খুব উৎসাহের সঙ্গেই আলাপ পরিচয় করলে। বেসিল এস্কল বলে নিজের পরিচয় দিয়ে আমার নামটা জানবার পর আমার হাত ধরে সে কি আদরের ঝাঁকানি। তার ঝাঁকানিতে আমায় বার তিনেক বালির ওপর আছড়ে ফেলে তারপর তার যেন হুঁশ হলো। আরে, তুমি যে বালিতেই শুয়ে আছো বলে আমায় হ্যাঁচকা টানে তুলে মিঠে গলাতেই জিজ্ঞাসা করলে, তা কি মাছ ধরছিলে? যা ধরছিলাম তা তো তোমার বন্দুকের গুলিতেই ফসকে গেল। আমি অসাড় ডান হাতটা বাঁ হাত দিয়ে যথাসম্ভব মাসাজ করতে করতে বললাম, তবে একটা দুটো মাছ আগেই ধরেছি। ও তাই নাকি? কি ধরেছ দেখি? এস্কল উদ্গ্রীব হয়ে উঠতে মাছের থলিটা খুলে তাকে দেখিয়ে বললাম, ধরেছি এই দুটো মোজেসের শোল। মোজেসের শোল? এস্কল ভুরু কুঁচকে মুখ বেঁকিয়ে বললে, ও আবার কি নাম? না, অন্য নামও আছে। তাকে আশ্বস্ত করলাম। তবে নামে কি দরকার, মাছ খাবার মতো হলেই হলো। খাবার মতো মাছ ধরবার কি আর জায়গা ছিল না? এস্কলের গলায় এবার একটু বাঁকা সুর। মরতে এই মরুভূমিতে এসেছো কেন? মরতে তুমিও তো এখানে এসেছ। একটু হেসে বললাম, মরু হলে কি হয়, এখানে মধু আছে নিশ্চয়। আছে নাকি? এস্কলের চেহারা আর গলাটা একসঙ্গে রুক্ষ হয়ে উঠল হঠাৎ। তা তোর মধু তো এই আঁকাবা খাঁড়ির মাছে, এই পুঁচকের বদলে বড় মাছ ধরলেই পারিস। বড় মাছ আবার এখানে কি? আমি একটু বোকা সাজলাম। বড় মাছ কি জানিস না? এবার হিংস্র গলায় বললে এস্কল। জলের দিকে চেয়েই দেখ না একবার। যা দেখবার তা আমি আগেই দেখেছি। যেখানে আমি ছিপ নিয়ে বসেছিলাম ঠিক তার নিচেই খাঁড়ির কাকচক্ষু জলে একসঙ্গে তিন তিনটে সমুদ্রের যমদূত ঘুরছে। যেন ঠাট্টা ভেবে সরলভাবে বললাম, যা, ওগুলো তো হাঙর। আবার যেমন তেমন নয়, আসল মানুষ খেকো ট্রাইনোডন ওয়েবেসিস। হুঁ, এস্কল চিবিয়ে চিবিয়ে বললে।
হাঙরদের ঠিকুজি কুষ্টি জেনে ফেলেছিস দেখছি। তা জানতে হবে না? আমি যেন তার প্রশংসায় একটু ফুলে উঠে বললাম, শুধু কি এখানকার হাঙর, এ বালির রাজ্যের আরও অনেক সুলুক সন্ধানী যে এ কদিনে নিয়ে ফেলেছি। নিয়ে ফেলেছিস? এসকালের চোখ দুটো এবার যেন জ্বলছে মনে হলো। তাহলে হাঙর ধরাই তো তোর এখন দরকার। কি করে ধরব? আমি যেন এসকালের কাছেই আর্জি জানালাম, এ ছিপে কি হাঙর ধরা যায়? তাহলে জাপটে গিয়ে ধর। বলে সেই তামাটে দৈত্য আমায় খাঁড়ির পাড় থেকে প্রচণ্ড ধাক্কা দিলে। ইচ্ছে করলে চোখের নিমেষে সরে গিয়ে ওই পাঁচমণি লাশকে নিজের ঠেলাতেই খাঁড়ির তলাতে পাঠাতে পারতুম, কিন্তু তার বদলে এক হাতে আমার মাছের থলে নিয়ে আর এক হাতে এতক্ষণ যে তার ওস্তাদের পাশে ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছিল তোমাদের সেই অটো কালেদকে জড়িয়ে টান দিয়ে খাঁড়ির জলে গিয়ে পড়লাম। হাঙর কটা তখনকার মতো সেখান থেকে চলে গেছে। তারা ফেরার আগেই এসকাল তার নিজের সাকরেদ তোমাদের ওই কালেদকে তোলবার ব্যবস্থা করবে ভেবেছিলাম, কিন্তু সেরকম কোনো মতলব তার দেখা গেল না। তোমাদের কালেদের দরকার তার কাছে বোধহয় ফুরিয়েছিল, তাই আমার সঙ্গে আরেকটা আপদ যেন বিদেয় হলো, এমনি তখন তার মুখের চেহারা। সেই চেহারায় আমায় একটা টিটকিরির সেলাম দিয়ে তাকে চলে যেতে দেখে একবার শুধু তাকে ডেকে ফেরালাম, একটা কথা রাখবে দোস্ত? কি কথা? সে বিদ্রুপ ভরে জিজ্ঞাসা করলে। এই শেষ কথাটা একটা উইল করে যাবার ইচ্ছে ছিল, একটু শুনে নেবে? হাঙর কটা তখন আবার আমাদের দিকেই আসছে। সেই দিকে চেয়ে সে হায়নার হাসি হেসে উঠে বললে, উইলের অত তারা কিসের? কাল আসিস, শুনব। তার হুকুম মেনে পরের দিনই এলাম। এসকল তখন একা একা খাঁড়ির পারে আমারই মতো ছিপ ফেলে বসে আছে। হঠাৎ বন্দুকের গুলিতে তার ছিপের সুতোটা গেল ছিঁড়ে। এসকল তো একেবারে ভ্যাবাচ্যাকা। তার 100 গজের মধ্যে কাউকে না দেখতে পেয়ে আরও তাজ্জব, এত দূর থেকে ছিপের সুতো ছেঁড়বার মতো গুলির তাগ কার? না, আমাদের কাশি পর্যন্ত এবার শোনা গেল না। ঘনাদা আমাদের ওপর একবার চকিত চোখ বুলিয়ে নিয়ে আবার শুরু করলেন। যার তাগ বালিয়ারির ধার থেকে তাকে বেরিয়ে আসতে দেখে যেমন অবাক, তেমনি রেগে আগুন হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে এসকল বললে, তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, আছি। কাছে এসে সবিনয় বললাম, ভূত হয়ে যে নেই তা বোঝাবার জন্য গুলিটা করতে হলো, কিন্তু বাতাসে কেমন একটা পোড়া পোড়া গন্ধ যেন পাচ্ছি, তাই না? গন্ধ শুধু নয়, দূরের আগুনের শিখা আর ধোঁয়াটাও এবার দেখা গেল। তোমার আস্তানার তাঁবুগুলোই যেন জ্বলছে মনে হচ্ছে এসকল। আমি সমবেদনার সুরেই বললাম। এসকল কিন্তু ক্ষেপে গেল একেবারে। তুই এই আগুন জ্বালিয়েছিস?
বলে বুনো মোষের মতোই ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। বালির ওপর তার থবরানো মুখটা একটু ঘুরিয়ে সোজা করে দিয়ে বললাম, কিছু মনে করো না দোস্ত, বাধ্য হয়েই আগুনটা দিতে হলো। এখানে হাইজ্যাকিংয়ের প্লেন নামাবার যে ঘাঁটিটি তুমি তোমার দলের হয়ে পাতছিলে, যন্ত্রপাতি সমেত সেটা বরবাদই হয়ে গেল। এখন তোমাদের এই শয়তানি চক্রান্ত ভাঙবার জন্যেই এই কদিন এই সিনাই মরুর হাওয়া আমায় খেতে হয়েছে। আমাদের চক্রান্ত ভাঙবি তুই? বালিতে চিত হয়ে থাকা অবস্থাতেই এসকাল আমার বেকায়দায় পেরে ফেলার জন্যে হরকে যাওয়া কাঁচির জুডোর প্যাঁচ চালালো। না, খাঁড়ির জল থেকে তাকে তোলবার চেষ্টা আর করলাম না। পাড় থেকে ঝুঁকে পড়ে বললাম, উইল যদি করতে চাও আমি শুনতে কিন্তু রাজি, তবে নিজের নামই করতে হবে। নাম তো তোমার বেসিল এসকল নয়। বেসিল হলো গ্রিক আর এসকল হলো ইহুদি নাম। ইহুদি তুমি যে নও তা কাল তোমার ধরা মাছের নাম বলার সময়ই বুঝেছি। ইহুদি হলে মোজেসের সোল বললে অমন হাঁ করে থাকতে না। তুমি না ইহুদি না আরব। এদের দুপক্ষের ঝগড়ার সুবিধে নিয়ে সিনাই মরুভূমিতে শুধু নিজের শয়তানি মতলব হাসিল করতে এসেছ। তা এই যাত্রা যদি রক্ষা পাও তাহলে সে চেষ্টা করে দেখো। এবার আমার হাতের পুঁটলিটা তার দিকে ছুঁড়ে দিয়ে বললাম, রক্ষা পাবার একটা উপায় তবু করে দিয়ে যাচ্ছি। কাল যে মাছ দেখে নাক সিঁটকেছিলে সেই মাছই ও থলিতে আছে। ওর গা টিপে দুধের মতো যে রস বেরোয় তাই একটু করে চারধারের জলে মিশিয়ে দিও। হাঙরের 14 পুরুষের কেউ তোমায় ছোঁবে না। হাঙর খেদানো ওই মাছের নামটাও মন্ত্রের মতো মনে রেখো। কাল প্রাণে বাঁচবার পর তোমার সাকরেদো এই মন্ত্র আমার কাছে শিখে তোমার মতো শয়তান সর্দারের সংস্রব চিরকালের মতো ছেড়ে গেছে। মন্ত্রটা ধীরে ধীরে বলছি, ও মাছের গা টিপতে টিপতে মুখস্থ করে ফেলো। পারদাচিরাস মারমোরেটস। ঘনাদা তার বিবরণ শেষ করে আমাদের দিকে চেয়ে একটু হাসলেন। তারপর নিজের টঙের ঘরের দিকে পা বাড়াতে গিয়ে ফিরে দাঁড়িয়ে শুধু বললেন, ও একটা কথা ভুলে যাচ্ছিলাম। এ আরাম কেদারাটা একটু পুরনো হয়ে গেছে। এক্সিবিশনের মেলায় আজ নতুন একটার অর্ডার দিয়ে এসেছি। ওরা কালই হয়তো পাঠিয়ে দেবে। ঘনাদা আর দাঁড়ালেন না। কালেদের মতো কাঁচা চালাকি চালাতে যাওয়ার খেসারত তখন আমরা মেনে নিয়েছি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org